আপনারা সবাই জানেন রিসেন্টলি আমার বাবার সাথে কি হয়েছে। আমার বাবা 12 তারিখে আলহারামাইনে ভর্তি হন এবং 13 তারিখে উনি মৃত্যুবরণ করেন। জাস্ট একদিনের মধ্যে উনি মারা যান। তো আমি আগে এটা নিয়ে একটা পোস্ট করেছি অ্যান্ড পরে আজকে আলহারামাইনের যে ভিডিওটা দিয়েছি, কিন্তু আমি আপনাদের সাথে আবার পুরো কেসটা নিয়ে আবার কথা বলতে চাইতেছি, কারণ এখানে অনেক পয়েন্ট আছে যেগুলো আপনাদের দেখা দরকার। আমি ডাক্তার, কিন্তু ডাক্তারের আগে আমি ডটার, আমার বাবার মেয়ে। আমার বাবা মায়ের পড়াইছে ঠিক আমি ডাক্তার। আমার বাবার এইরকম নেগলিজেন্সি করে মাইরা ফেলবে আর আমি ইন রিটার্ন কিছু করবো না, যাই না শুই না, নো, আমি এগুলো কিছু বদার করি না, বুঝছেন? আপনারা কে কি বলেন, কে কি ভাবেন, আই ডোন্ট নো। এটা যতটুকু পাবলিক কমেন্ট অন, এটা যতটুকু করার দরকার, আই ডু মাই বেস্ট ফর মাই পজিশন। এখন যেটা হয়েছে, উনি 12 তারিখে আলহারামাইনে গিয়ে ভর্তি হন। আলহারামাইনে ভর্তি হন কারণ উনি বাসায় 12 তারিখে বমি করেন এবং একটু কাশ বেড়ে যায়। তো ওই কারণে আমরা ওনাকে ফার্স্টে পাকবিতে নেওয়ার কথা ছিল, কিন্তু পাকবিতে উনি যেতে রাজি না হন। উনি বলেন উনি আলহারামাইনে যাবেন। তো এরপরে আমরা কনসেন্ট্রেট ব্রেক করলাম। এরপরে ওনাকে পাকবিতে না নিয়ে ওনার কথাই আলহারামাইনে ওই দিন 12 তারিখে ভর্তি করানো হয়। বমি করার পরেও ওনার ভাইটালস গুলো স্টেবল ছিল। আমার সাথে অ্যাটেন্ডেন্ট যে রিসিভ করছে ওই ডক্টর সাদিক, আই গেস, উনি কথা বলছিলেন। তো উনি বলছেন যে অ্যাডমিশনে ওনার প্রেশার 130-80 এরকম ছিল, পালসও নর্মাল ছিল, অ্যান্ড আরবিএস আই থিঙ্ক অ্যারাউন্ড 11 ছিল। আচ্ছা, এখন হচ্ছে ওই দিন 7টার দিকে ওনার একটু সিভিয়ার ভার্টাইগো ছিল, যেহেতু কন্টাইন ইনফ্রাক্টের পেশেন্ট, ওনার প্রস্রাবে একটু কম হয়। তো যার কারণে আমরা ওনাদেরকে বলি ক্যাথেটার করে দিতে, এবং ওনারাও ক্যাথেটার করে দেয়। এট দ্যাট মোমেন্ট ডাক্তাররা এটা বলে যে আপনার বাবার আগে খাওয়ানোর চেষ্টা করুন, যদি উনি খাওয়া দাওয়া ঠিক করতে পারে দেন আমরা এনজি দিব না, যদি খেতে না পারে তখন আমরা এনজি করে দিব, দ্যাটস ইট। তো এরপরে বাবা স্টেবল হয়ে যায়, ঠিক ছিল, উনি খাওয়া দাওয়া করে, বেশি খেতে পারে না বাট অল্প খাওয়া দাওয়া করছে। ওই দিন যখন এডমিট হয়, এরপর থেকে আপনি দেখতে পারবেন বমি হয়েছে। তারপর ওনার ডায়াবেটিস লেভেল হচ্ছে 11.3, 11.6 বিফোর ডিনার। তখন 14 ইউনিট দিয়েছে, 2 আওয়ার্স আফটার ডিনার 16। কারণ এটা হচ্ছে আমরা ওনার বমি হওয়ার কারণে ওনাকে মিষ্টি টিষ্টি অনেক কিছু খাওয়াই, দ্যাট মোমেন্ট। তো সুগার, দই ওইগুলো খান, তো ওই কারণে কিছু বেড়ে যায়। যাই হোক, পরের দিন সকালে আমি যেটা ফাইলে দেখেছি যে ওরা ইনসুলিনের অর্ডার 20-18 সামথিং দেয়া ছিল। একটা পেশেন্ট বমি করে আসছে, ও পরের দিনও বমি করতে পারে এবং এটা রিস্কও আছে যে ও বমি করতে পারে, ও খেতে না পারে। আমরা ক্লিয়ারলি ওদেরকে বলে দিছি যে উনি খাওয়া দাওয়া বেশি করতে পারে না, রেগুলার মানুষ থেকে উনি কম খায়। তারপরও 20-18 দেয়া কোন যুক্তিক আমি জানি না। তারপরও আরবিএস চেক করে হয়তো বা দিতে পারে। তো সকালের দিকে ওনারা যখন আরবিএস চেক করে, এফবিএস যেটা খাবারের আগের যেটা, সেটা ছিল 7.2। এখানে দেখেন 7.2। তো 7.2 হওয়ার পরেও সিস্টার কি বলে যে আমি আমার বউকে বলি, ওদেরকে বললো ইনসুলিন দিতে না দিতে, যদি দেয় একেবারে কম দিতে, বিকজ আমার বাবার নেচার আমি জানি, উনি খাওয়া দাওয়া কম করে। কিন্তু ওই সিস্টার যখন বলে এটা নিয়ম আমার দেয়া লাগবে, বললা কত দেয়, 16 ইউনিট ইনসুলিন দিয়ে দেয়। এখানে লেখা আছে 16 ইউনিট। তো 16 ইউনিট ইনসুলিন দেয়, দিয়ে খাবারের কোনো এনশিওর করে না, কিছুই করে না, চলে যায়। কিছুক্ষণ পর 9:30-10টার দিকে রাহাত আমিন চৌধুরী আসেন, ডাক্তার রাহাত আমিন চৌধুরী। উনি এসে রাউন্ড দেন, কিন্তু রাউন্ডে একটা মানুষ এটা নিয়ে কথা বলে নাই যে ওনার এফপিএস কত, উনি কি খাওয়া দাওয়া করছে, ওনার আরবিএস 2 আওয়ার্স পরে ওনাকে ইনফর্ম করতে বা জানাতে। টকে বলতে ওরা শুধু এই কথাটা বলে যে উনি ওনাকে আগে শান্তি করি, কারণ উনি একটু অশান্তি করতেছিল ওইগুলা লাগানোর কারণে। সো ওনাকে বলে যে আগে ওনাকে একটু ঘুম পাড়ায়, পরে আমরা এটা ম্যানেজ করি, বললা চলে যায়। এরপরে যেটা হয়, 11টার দিকে সিস্টার আসে, আইসা ওনার ডায়াবেটিস চেক করে। ডায়াবেটিস চেক করে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ইজ 3.1। তো 3.1 is hypo, already hypo. For us, for normal people, 3.1 is hypo. And তখন আমাদেরকেই ডেক্সট্রোজ দেওয়া দরকার পড়ে। And এটা ক্লিয়ার অবজারভেশনে রাখার আগে হাফ অ্যান আওয়ার পরে আবার আরবিএস দেখতে হয়।
তারপরে গিয়ে একটা লেভেলে চলে আসলে আর আমরা অফকোর্স 48 আওয়ার্সের জন্য ইনসুলিন বন্ধ করে দিই। 3.1 হওয়া সত্ত্বেও ও কাউকে, আমি জানি না কাউকে ইনফর্ম করছে কিনা, ও আমাদের কাউকে ইনফর্ম করেনি। আমাদের আপুরি শুধু বলছে না ডায়াবেটিস একটু কমছে, আপনারা একটু কিছু খাওয়ান বললে চলে গেছে। আমার বোন তাও সুগার খাওয়াইছে, চিনি ছিল চিনি খাওয়াইছে, ডাবের কাটায় চিনি আনাইছে, চিনি খাওয়াইছে। এরপরে হাফ অ্যান আওয়ার মধ্যে কোনো ফলো আপ হয় নাই, কোনো ডাক্তার আসে নাই, কেউ আসে নাই, কোনো স্যালাইন ইনজেক্ট হয় নাই। পরে 2টার দিকে, এখানে বিফোর লাঞ্চ দেখবেন 2টার দিকে 2 PM 2টায় 4.5 আরবিএস 4.5 আরবিএস 4.5 হওয়ার পরেও ও বলে যে হ্যাঁ ডায়াবেটিস কারেক্ট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো আমার বোন বলছে ওটা আমরা আর ইনসুলিন দিব না। তো আবার দেখেন এখানে পার্টি রিফিউজ লেখা রাখছে 4.5 একটা পেশেন্ট, ওর পার্টি রিফিউজ লিখবে, ওইটা তো ওরাই ওমিট করে দিবে ইনসুলিন। ইনসুলিন তো ওমিট করে না, আবার লিখে রাখছে পার্টি রিফিউজ। কতটুকু নলেজের ঘাটতি ওদের মাথায়। কিন্তু আমি শকড হই যে সিস্টার ছাড়া এই 9টা থেকে 2টা পর্যন্ত একটা মেডিকেল অ্যাটেন্ডেন্ট, একটা মেডিকেল অফিসার, একজন এই লেভেলের বড় প্রফেসর আসলো, ভিজিট করলো, তারপরে কেউ মাথায় আসলো না যে এটা একটা স্পন্টাইন ইনফ্রাক্টেড পেশেন্ট, ওনার আরবিএস কম হইলে কি হতে পারে, এন্ড দিস মাস্ট বি মনিটর্ড ভেরি ক্লোজলি। না, ওনারা কেউ কিছু করে নাই। এরপরে যা হয়, হাফ অ্যান আওয়ার পরে আমার বোনের কিছু এক্সপিরিয়েন্স ছিল, আমি বলছি যে হাইপো হয়ে গেলে ঝামেলা এনতে। তো উনি হাফ অ্যান আওয়ার পরে ওদেরকে আবার ডাকায় আনি 2:30-তে, এই যে এখানে লেখা দেখবেন 2:30 PM। তো 2:30 PM এ যখন আরবিএস চেক করে তখন ওনার আরবিএস হচ্ছে 5.3, স্টিল নট স্যাটিসফ্যাক্টরি ফর এ স্পন্টাইন ইনফ্রাক্ট পেশেন্ট, কারণ ওনার অলরেডি ব্রেন সেল ড্যামেজ। ওনার, আমার বাবা যখন নর্মাল, উনি ক্রনিক ডায়াবেটিসের রোগী, ওনার 10-এর নিচেই আরবিএস চলে গেলে ওনার মাথা ঘুরতো, হাইপার সিমটমস শুরু হতো। তো ওনার 5.3-তেও স্যাটিসফাইড নয় বলে আমার বড় বোন তখন ওদেরকে বলে, তখন একটা ডাক্তার আসে, আমি জানি না কে ছিল, ডাক্তার আসে, আইসা মেবি একটা ফলো আপ দেয়, এন্ড তখন ওরা বলে যে, আমার বোন বলে যে উনি তো খাওয়া দাওয়া করে না, এর মধ্যে ইনসুলিন দিছে, জানি না কত দিছে, এর মধ্যে ওনারে ডায়াবেটিসও বলতেছে কম। তো ওই ছেলেটা মেবি তখন চেক করে একটা ডেক্সট্রোজের অর্ডার দেয়। এখন হচ্ছে ডেক্সট্রোজের অর্ডার দেয়। এখন আমার ফার্স্ট যেটা, এই যে হাইপোগ্লাইসেমিয়া, এটার জন্য কি হতে পারে, এটার একটা এভিডেন্স আমি আপনারা সবাই জানেন, বিকজ আমার এখানে অনেকে ডাক্তার আছে, দেন নো মোর মাচ দেন মি। তারপরে আমি আপনাদেরকে একটা আর্টিকেল দেখাই। এটা হচ্ছে PubMed, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা বড় অর্গানাইজেশন। ওরা সব হাইপোগ্লাইসেমিক পেশেন্ট নিয়ে রিসার্চ করে, শুধু হাইপোগ্লাইসেমিক নয়, সব টাইপ অফ পেশেন্ট নিয়ে রিসার্চ করে, অ্যান্ড এইটার উপর ওরা একটা আর্টিকেল ক্রিয়েট করে। তো শুধু এটা না, এটা ছাড়া আমার কিছু অনেক রেফারেন্সেস আছে। আই এম জাস্ট শোয়িং দিস ওয়ান বিকজ এখানে কারেক্ট যেটা আমি বলতেছি ওইটাই লেখা। তো এখানে ওরা ফার্স্টে লিখছে হ্যাঁ, বলছে because glucose is an obligatory metabolic fuel for the brain, hypoglycemia always represents an emergency that signals the inability of the brain to meet its energy needs. When left untreated, hypoglycemia can result in permanent brain damage and death. In context of critical illness that limits endogenous glucose production and increased glucose utilization, inadequate nutrition, যেটা হচ্ছে আমার বাবা প্রপারলি খায় না, insufficient provision of glucose, intensive insulin therapy is the most frequent cause of hypoglycemia. এরপরে আবার লিখছে এক্সাক্ট সেই কথা, নিউরোজেনিক and neuroglycopenic symptoms of hypoglycemia can remain unknown because of the underlying critical illness and sedation. ওনার হাইপো হইছে, ওনার সেডেটিভ মারছে, আন্ডারলাইন ইলনেসের জন্য ওরা বলতেই পারে না ওনার যে আরবিএস ডাউন হয়েছে। এর মধ্যে ওনারা কেউ খবরই লয় নাই ওনার আরবিএস কত, এগুলা। তো এগুলা এখানে ডিরেক্ট লেখা আছে। এরপরে এইটা ছাড়া আরো অনেকগুলো আর্টিকেল আমার কাছে আছে, এটার রেফারেন্স আমার কাছে আছে, এছাড়া অনেকগুলো রেফারেন্স আমার কাছে আছে হাইপোগ্লাইসেমি কিভাবে ব্রেন সেল ড্যামেজ করে, এন্ড একটা স্পন্টাইন ইনফ্রাক্টের পেশেন্ট, একটা ক্রিটিক্যালি ইল পেশেন্টের আমরা কি লেভেলের ইনসুলিন ম্যানেজ করব, ডায়াবেটিস ম্যানেজ করব, এটা আমি জানি, কারণ আমি
এজ এ এন্ডোক্রাইনোলজিস্ট আমি মেডিকেল অফিসার হিসেবে একজন এন্ডোক্রাইনোলজিস্ট, সেটা হচ্ছে ডক্টর আব্দুল রহমান তারেক স্যার। ওনার আন্ডারে আমি 3 বছর মেডিসিনে কাজ করি নর্থ ইস্ট মেডিকেল কলেজে। অ্যান্ড উনি যখন ফ্লোরে আসতেন তখন নার্স না, আমাদের মুখস্থ থাকতো একটা রোগীর এফবিএস কত আরবিএস কত, বিকজ অফ আওয়ার স্যারস গাইডেন্স। উনি এটা মেনশন করতেন যে তুমি ওর এফপিএস দেখবা, আরবিএস দেখবা, এন্ড সবার আগে ওর খানি এনশিওর করবা ওর টাইম মতো খাবার খাইতেছি কিনা, কতটুকু খাইতেছি। 6 টাইমস ডায়াবেটিক মিল উনি সামনে দাঁড়ায় থেকে আমাদের দিয়ে বলাইতেন। এইরকম লিডার না থাকলে তো মেডিকেল অ্যাটেন্ডেন্ট বলেন, নার্স বলেন, কেউই তো এটা এদের মাথায় ঢুকবে না। সো রাহাত আমিন চৌধুরীর মতো প্রফেসর আয়শা, উনি এগুলো দেখতে চান নাই, বুঝতে চান নাই। ওনার অ্যাটেন্ডেন্ট মেডিকেল অফিসার কেউই এই সম্পর্কে কিন্তু কোনো ইনফরমেশন কালেক্ট করে নাই যে ওনার হাইপো হয়েছে। 3.1 ডায়াবেটিস নিয়ে 2 আওয়ার্স শি ইজ আনট্রিটেড। এরপরে 5.1 ওরা বলে কারেক্ট হয়েছে, 4.5 ওরা বলে কারেক্ট হয়েছে। আবার ইনসুলিন না দেয় লিখে রাখছে পার্টি রিফিউজড। কি লেভেলের নেগলিজেন্সি জাস্ট আপনারা চিন্তা করেন। এরপরে যে পয়েন্ট আমি আসতেছি সেই পয়েন্ট হচ্ছে আব্বু 3টার দিকে যখন 2:30টার দিকে ওরা যখন ডেক্সট্রোজ দেওয়ার পরে 4টার দিকে ওনার একটু মানে হুশ আসে। আমাদের সবাই ভাবছিল উনি ঘুমায় পড়ছেন। রাহাত আমিন স্যার বলছেন যে আমরা ওনাকে আগে শান্তি করে একটু ঘুমের ওষুধ দিই, তারপর কারেকশন করব। তখন সবাই ভাবছে উনি ঘুমায় গেছে। তো এই ঘুম থেকে 4টার দিকে উনি উঠে, ওটার পরে ওনার কাশি হয়, তো উনি কাশি নিচ থেকে উঠে ফেলে দেয় ইয়েতে। তো আবার আমার বোনরা দেখে আবার কাশি হইতেছে, তো ওরা গিয়ে সিস্টারকে ইনফর্ম করে যে এরকম রোগ হয়েছে। তখন সিস্টার একটা আসে, সাকশন বলছে সাকশন দেওয়া লাগবে, সাকশন মেশিন নিয়ে আসে। সাকশন মেশিন নিয়ে আসার পরে ও ভেরি কনফিউজড হাউ টু ডু সাকশন। ও জানে না, ইয়াং ভেরি ছোট, জানি না ওর এক্সপিরিয়েন্স কতটুকু, বাট আমাদের মেডিকেলে তো ইন্ট্রাগুলো এই সাকশন দেয়, ওইখানে নার্স দিছে দে, ট্রেন্ড হলে দিলে সমস্যা নেই, কিন্তু শি ওয়াজ ভেরি কনফিউজ ফার্স্ট। তখন ওরা বলছে যে কাউকে ডাক দেন, তখন ও মেডিকেল অফিসার নিয়ে আসছে। আসার পরে ওই ছেলে দাঁড়ায় আছে আর ও সাকশন দিতেছে, 10 সেকেন্ডস দিছে, নো পালস অক্সিমিটার, কোনো কিছু চেক করে নাই, স্ট্রেইট সাকশন দিছে। দিতে 10 সেকেন্ডের মধ্যে আমার বাবার স্কিন ব্লু হয়ে গেছে, সাইরোসিস ডেভেলপ হয়েছে। এন্ড এই তখনই ওনার আমাদের মধ্যে উনি হি ইজ ডেড। তারপরে ছেলেটা দাঁড়ায় আছে, যখন ব্লু হয়ে গেছে আমার বোন বলছে কি করেন, ওনার রং চেঞ্জ হয়ে গেছে, সিপিআর দেয়, সিপিআর দেয়। তখন ওই মেডিকেল অ্যাটেন্ডেন্ট যেটা ওটা সিপিআর দেয়। এরপরে ওদের টিমকে আমার বাইকে চিলাচিলি করে তখন আরো কয়েকজন অফিসার এখানে চলে আসে। তো দ্যাট টাইম তখন ওরা অক্সিজেন সাথে সাথে লাগায় নাই, এর মধ্যে স্যাচুরেশন দেখে নাই, হয়তো স্যাচুরেশন দিয়ে দেখতো, তখন দেখতো ওনার অক্সিজেন লেভেল কতটুকু ড্রপ করছে। এর মধ্যে আমি আপনাদেরকে একটা আরেকটা আর্টিকেল দেখাই যেটা প্রুভ করে যে সাকশনের সময় একটা ক্রিটিক্যালি ইল পেশেন্টকে কতটুকু খারাপ করতে পারে। এই যে এটা হচ্ছে, এটাও এনসিবিআই, এটা ইউনাইটেড স্টেটের একটা অর্গানাইজেশন, ওরাও এই ধরনের রিসার্চ করে এন্ড এদের পাবলিকেশন। এগুলো ছাড়া বইয়ে তো আর আছে, বইয়ের এনাফ এভিডেন্স আছে একটা ক্রিটিক্যাল ইল পেশেন্টকে, একজন স্ট্রোকের পেশেন্টকে কিভাবে তুমি সাকশন দিবা। তো এখানে ওরা ডিরেক্ট লিখে দিচ্ছে okay, so just give me a second. Implications. হ্যাঁ, এই যে এখানে mismatch. Okay, inadequate clearance of secretion can lead to poor oxygen exchange and ventilation perfusion mismatch, potentially resulting in significant clinical complications. Patients with artificial airways are susceptible to increased secretion, and their